তো? হ্যাঁ, ভিডিও অন না করলে আমি বুঝবো কি করে? হ্যাঁ করছি। আমার ফটো করে দেখো। হ্যাঁ। গুড মর্নিং স্টুডেন্ট। আচ্ছা, তোমার তোমরা ভিডিওটা সবাই অন কেমন হয়নি। আছো? ভিডিও অন হয়নি তোমার। অন তো এবার হয়েছে, তাই মনে হচ্ছে তো। এবার হয়েছে। গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। আচ্ছা, আজকে আমরা একটা নতুন টপিক সম্পর্কে জানবো। দেখো, আজকে আমরা পড়াটা একটু অন্যরকম ভাবে করবো, ঠিক আছে? আচ্ছা, ফোর্থ বেঞ্চ থেকে অপর্ণা তুমি বলো তো, আমরা ছোটবেলায় যে কাউন্টিং শিখেছিলাম সেটা কেমন ছিল? আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমি বোর্ডে লিখছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, 1, তারপর 2, হ্যাঁ তারপর 3, 4, ডট ডট। ঠিক আছে, আরো ছিল সংখ্যা, আমি সবগুলো লিখলাম না। তোমরা 100 পর্যন্ত ছোটবেলায় শিখেছিলে, কিন্তু এখন তো আমরা জানি যে এই সংখ্যার মানে শেষ তেমন কিছু নেই, ফলে আমরা সেটাকে ইনফিনিটিভ দিয়েও লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো তো এই সংখ্যার থেকে আমরা কি কি বলতে পারি? যে এই সংখ্যাটা এক 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 করে বাড়ছে, মানে এটা যে ক্রমটা সেটা এক এক করে আস্তে আস্তে বাড়ছে। এই যে সংখ্যা একটা দল পেলাম আমরা, এর ফলে এই সংখ্যার দলটাকে আমরা বলবো যে, ঠিক আছে, আমরা কি বলছি এটাকে? না, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ন্যাচারাল নাম্বার, ফলে এটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা একটু সাইডে অন্যরকম ভাবে লিখি। দেখি তাহলে আমরা কি পাবো। দেখো, 1, 2, 3, 4 এরকম চলতে থাকবে। ঠিক আছে, আমরা এটাকে একটা গোল করে রিপ্রেজেন্ট করছি। আমরা এই যে সংখ্যাটা, এটা তো এক বাড়িয়ে বাড়িয়ে পেলাম। এবার আমরা দেখি এটা থেকে এক যদি কমাই তাহলে সংখ্যাটাকে আমরা কিভাবে বলতে পারি। তাহলে দেখো, এটাকে প্রথমে লিখছি 1, 2, 3 এমন। এবার এখান থেকে আমি বললাম আমি এক কমাবো, তাহলে এখান থেকে যদি এক কমাই তাহলে এটাকে আমরা কত পাবো? আমরা এখানে 0 পাবো, তাই তো? তাহলে দেখো, এই যে সংখ্যার সেট, এটা আমরা বললাম যে এটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তার সঙ্গে একটা নতুন একটা নাম্বার পেলাম, কি এলো না, এটা 0 এলো, তাই তো? তার মানে স্বাভাবিক সংখ্যা, তার সাথে নতুন করে 0 এলো। এর ফলে যে সংখ্যার দলটা তৈরি হলো, এর একটা নতুন নামকরণ হবে। সেই নামকরণটা কি না, সেটাকে আমরা বলে থাকবো অখণ্ড সংখ্যা। কি বলবো আমরা এটাকে? অখণ্ড সংখ্যা, বা এটা নাম হচ্ছে হোল নাম্বার। এটাকে আমরা ক্যাপিটাল ডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা ওখানে দেখি কিভাবে লিখতে পারি। তাহলে এর সঙ্গে এক্সট্রা কি এলো, এটাকে আমরা একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে রেখে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম, যেটা স্বাভাবিক সংখ্যা, এর সঙ্গে যে 0 এলো, তখন এটাকে আমরা বলছি অখণ্ড সংখ্যা। আচ্ছা, আমি এবার বোর্ডের উপরের অংশটা একটা প্রশ্ন করি। আচ্ছা, তুমি বললে এটা স্বাভাবিক অখণ্ড সংখ্যা, 0 থেকে স্টার্ট হলে অখণ্ড সংখ্যা, তাহলে -1, -2 এগুলো হবে না অখণ্ড সংখ্যা? না, অখণ্ড সংখ্যার মধ্যে নেগেটিভ সংখ্যাগুলো আসবে না। আচ্ছা, এটা কি ঠিক বললে? সবাই বলো, বাকিদের মতামত চাইছি। নেগেটিভ সংখ্যা কি অখণ্ড হয় না? কেউ কিছু বলো। আমি এখানে একটা প্রশ্ন করেছি, যে বলছে যে নেগেটিভ গুলো অখণ্ড হয় না, তো বাকিদের মতামত জানতে চাইছি। তহিদুর বলো তো, এই আহাদ, আহাদ বলো, কি ঠিক বলেছে না কি বলো? নেগেটিভ সংখ্যা অখণ্ড হয় তো স্যার? অখণ্ড সংখ্যা দু রকম আছে, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। ওটা পূর্ণ সংখ্যা না, ওটা তো 9 এর বইতে, ওটা তো পূর্ণ সংখ্যা দেওয়া আছে, ইন্টিজার। তা পূর্ণ সংখ্যাগুলো তো অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ছে, তাই না? এটা একটু না বলো। না, ওরকমই তো দেখলাম আমি, যে যেগুলো 0 থেকে 1, 2, 3 এটা তো অ্যাকচুয়ালি তুমি জেড বলতে চাইছো, এটা জেড তো ইন্টিজার্স বলতে চাইছো তো, তাই তো? তো ইন্টিজার যদি হয়, তুমি নেগেটিভ ইন্টিজার পড়োনি? ইন্টিজার তো পূর্ণ সংখ্যা, তাই দেওয়া আছে, আর অখণ্ড সংখ্যাতে হোল নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, ওটাই ঠিকই বলেছে স্যার। হ্যাঁ, ঠিকই বলেছে। নেগেটিভ 0 আর প্লাস গুলো পড়ে, আর হোল নাম্বারের মধ্যে ন্যাচারাল
ন্যাচারাল নাম্বারের সাথে জিরো অ্যাড করলে যেটা হয় সেটা হচ্ছে হোল নাম্বার, হোল মানে নাম্বার। অখণ্ড সংখ্যা বলা হয়। তুই অখণ্ড বলছো, সেটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, বাংলা বইতে অখণ্ড এরকমই লেখা আছে। যাই হোক, সেই জন্য আমার একটু ডাউট লাগলো। বেশ ঠিক আছে, হোল নাম্বার বলো তুমি তাহলে। হ্যাঁ, এবার মানে 9 এর ইংরেজিতে বললে ওরা বুঝবে কিনা, বইতে তো কোয়েশ্চেন গুলো সেরকম ভাবে থাকে, ফলে ওই জিনিসটার সাথে একটু পরিচিত হওয়ার জন্য আমি বাংলাতে ওরকম ভাবে লিখেছিলাম। বেশ ঠিক আছে, তাহলে সবার ক্লিয়ার হয়ে গেল এটা। বেশ, আচ্ছা তুমি বলো, এই যে ন্যাচারাল নাম্বার বললে বা স্বাভাবিক সংখ্যা, তুমি বসলে বসতে পারো এক জায়গায়। হ্যাঁ, বলুন, ঠিক আছে। হ্যাঁ, যদি বসার মতো পয়সা না থাকে দাঁড়িয়ে বলো। তুমি যখন স্টার্ট করলে ক্লাসটা, তাহলে তোমার ইন্ট্রোডাকশনটা দেওয়া উচিত ছিল যে আমি এই রিয়েল নাম্বারের যে মানে শ্রেণী বিভাগটা আছে সেই সম্বন্ধে আলোচনা করব, মানে বাস্তব সংখ্যার না, শ্রেণীগুলো। এমনটাই বলছিলাম যে আমি হচ্ছে কিনা যে প্রথমে সেই টপিকটা না বলে মানে বাস্তব সংখ্যার কাছে এসে তারপরে যদি শেষে এরকম বলি যে আমরা আজকে যে টপিকের সম্পর্কে জানলাম সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, আমি মানে প্রথমে টপিকটার নামটা না বলে ওদের মুখ থেকে বলাতে চাইছিলাম। কিন্তু অতটা সময় তুমি পাবে না, বুঝলে। যাই হোক, শুরুটা ওইভাবেই করবে যে আমরা যে সমস্ত আমরা যা সমস্ত কোশ্চেন বা অ্যান্সার করার সময় যে সংখ্যাগুলো নিয়ে কাজ করি তারা সবাই বাস্তব সংখ্যা, এবং বাস্তব সংখ্যার মধ্যেও কিছু আমাদের শ্রেণী বিভাগ আছে। সেই শ্রেণী বিভাগটা কেমনভাবে হচ্ছে সেটা আমি তোমাদের গ্রাফিক্যালি দেখাবো, ঠিক আছে, যাতে করে তোমাদের খুব সহজেই বিষয়টা বোধগম্য হয়। এইভাবে স্টার্টটা করলে ভালো হয়। আর একটা বিষয়, এই এবার নেক্সট ডেমো থেকে দেখবে এই তারিখটা দেবে আর নিচে শ্রেণীটা, কোন ক্লাসের টপিক এটা, তাহলে বাঁদিকে শ্রেণী লিখবে আর নিচে ক্লাস লিখবে। এই কি বলে এটা, তারিখটা নিচে শ্রেণী হলো বাঁদিকে লেফট সাইডে ব্ল্যাকবোর্ডে। আর ডান দিকে কি করবে, ডান দিকে বিষয়টা লিখবে যে তুমি বিষয় গণিত এবং আজকের পাঠ বলে যেভাবে বিএডে করেছো, যে আজকের পাঠ নাম্বার সিস্টেম, ঠিক আছে। এইভাবে তুমি মানে বোর্ডে আগে ওটা করবে, তারপরে তোমার জায়গাটা তুমি বলবে, ঠিক আছে। আর পূর্বজ্ঞান যদি তোমাদের মধ্যে কিছু থেকে থাকে এটা একবার জানার চেষ্টা করবে যে সংখ্যা বলতে আমরা কি বুঝি। আচ্ছা, আর এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো যে এগুলোকে স্বাভাবিক কেন নাম দেওয়া হয়েছে, স্বাভাবিক সংখ্যা কেন নাম দেওয়া হয়েছে। এর আরেকটা নাম আছে, জানো, স্বাভাবিক সংখ্যা আরেকটা নাম আছে, হ্যাঁ, গণনার সংখ্যা বা কাউন্টিং নাম্বার। কাউন্টিং নাম্বার। কারণ কাউন্ট করার জন্য আমাদের এই সংখ্যাগুলোই ব্যবহার করা হয়, কারণ জিরো থেকে তো আমরা কাউন্ট করি না। অ্যাকচুয়ালি আমরা কাউন্টটা শুরু করি 1 থেকে, যে 1 2 বা একটা ঘরের মধ্যে হয়তো বা একটা ক্লাসের মধ্যে 5 জন পেশেন্ট আছে, তাহলে আমরা 1 2 এইভাবে স্টার্টটা করি। সেই জন্য এটা তোমাকে কোশ্চেনটা করলেও করতে পারে। আর তোমার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দাও। সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্সোনালিটি টেস্টে সেলফ ইন্ট্রোডাকশন তোমাকে মানে কনফিডেন্সের সাথে বলতে হবে, ঠিক আছে। কোনো রকম মানে ওই মিডিলে আটকে গেলে হবে না, যে আমি অমুক, আমার গ্রামের নাম অমুক, ঠিক আছে। এইভাবে ইন্ট্রোডাকশনটা দিলে সুবিধা হবে। এবং এখানে কোনো রকমভাবে তুমি যদি থেমে যাও, তাহলে তোমার সেলফ ইন্ট্রোডাকশনটা এটা প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ স্টার্টিংয়েই তোমার যদি কোনো সমস্যা হয়ে যায়, তাহলে বিষয়টা টোটালি তোমার একটা দেখবে এই ডেমো দিতে গিয়েও একটা নিজের প্রতি একটা কনফিডেন্স দেবে কমে যাবে। সেই জন্য সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু এটা সবাইকে ইন্ট্রোডাকশন দিতে হবে না, যদি ইন্টারভিউয়ের সামনে থাকবে প্রথমে ঢোকার সময় তখন। হ্যাঁ, শুরুতে তোমার ইন্ট্রোডাকশনটা শুরুতেই হবে, ডেমোটা তার পরে হবে, বুঝতে পারলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কনফিডেন্সের সাথে বলতে হবে। এবার তুমি ওই ইন্ট্রোডাকশনটা একটু দাও, সেলফ ইন্ট্রোডাকশনটা। যদি ঠিকানা বলতে সমস্যা হয় অন্য ঠিকানা বলে দাও। আর অনেকে আমাকে প্রশ্ন করছে, স্যার আমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমি কোন ঠিকানাটা বলবো। তোমার যেভাবে ঠিকানা আছে, তোমার সমস্ত ডকুমেন্টসে সেই ঠিকানাটা তুমি বলবে। সেটা তোমার বিয়ের আগের ঠিকানা হলে বিয়ের আগের ঠিকানাটাই বলবে, এবং বিয়ের পরে যদি তোমার চেঞ্জ হয়ে যায়, কারেন্ট যে ঠিকানাটা তোমার মানে অ্যাড্রেসটা দেওয়া আছে তোমার ডকুমেন্টসে, আধার কার্ড বা ভোটার কার্ড, সেইটাই বলবে তুমি, ঠিক আছে। বেশ, বলো। আমি পড়াবো? আর পড়াতে হবে না, আচ্ছা, শুধু ইন্ট্রোডাকশনটা ঠিক আছে। দিয়ে দাও, শুধু সেলফ ইন্ট্রোডাকশনটা দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, আমার নাম সুমিনা খাতুন, আমি হচ্ছে কিনা যে মুর্শিদাবাদ থেকে আসছি। আচ্ছা, সমস্যা যদি থাকে বলো না, আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে, ছেড়ে দাও, ঠিক আছে। ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি করবে? সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে পড়ার মধ্যে পড়ছে তোমার নাম, ঠিকানা, ঠিক আছে, তোমার গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি বা কোন স্কুলে পড়েছো, তোমার ওই স্কুলের যদি জিজ্ঞাসা করে ওই সম্বন্ধেই, পরেই হয়তো জিজ্ঞাসা করলে তোমার একজন প্রিয় শিক্ষকের নাম বলো, ঠিক আছে, এই সম্বন্ধে আসতে পারে। বা তোমার ডিগ্রিগুলো কোথা থেকে করেছো, তুমি তো দেখছো ডেমোগুলো কে কীভাবে দিচ্ছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পেরেছো।
তা তুমি হ্যাঁ, নিজে একটা হ্যাঁ। ঠিকানা এমন ভাবে প্র্যাকটিস করো না, মানে ফলস ঠিকানা, যাতে করে ইন্টারভিউর সময় ফলসটাই বলে দাও। ঠিকানাটা তুমি যদি দিতে মানে তোমার প্রবলেম হয়, তুমি ওটা ডাইরেক্ট ইন্টারভিউ বোর্ডে গিয়ে দেবে, কিন্তু তুমি প্র্যাকটিসটা করবে বাড়িতে। হ্যাঁ, আমি একবার বলবো। বলবে, বলো, আমার কোনো অসুবিধা নেই, তুমি যদি বলতে চাও আমার কোনো ব্যাপার নেই। ঠিক আছে। হুম। হ্যাঁ, আমার নাম সুমিনা খাতুন, আমি আসছি মুর্শিদাবাদ থেকে। আমার মাধ্যমিক হয়েছে 2010 সালের ব্যাচ। না, মুর্শিদাবাদের কোনো একটা স্কুলের নাম গ্রামের নামটা বলতে হবে। মুর্শিদাবাদের কোনো একটা তো গ্রামের, মুর্শিদাবাদ তো অনেক বড় একটা ডিস্ট্রিক্ট, তোমার গ্রামের নামটা বলতে হবে সেখান থেকে, বা সেই লোকেশনের মধ্যে তোমার যেমন পোস্ট অফিস বা তোমার ওই ওই হিসাবে বলতে হবে। মুর্শিদাবাদ বললে তো সবাই, অনেকেই তো মুর্শিদাবাদ থেকে আসছে, তাই না? বিষয়টা তোমার গ্রামের নামটা বলতে হবে exact। বলো। হ্যাঁ, আমার নাম সুমিনা খাতুন, আমি আর আসছি যখন মুর্শিদাবাদের বলবে লোকপুর তুমি থেকে। কিন্তু স্ট্রেট থাকবে, হ্যাঁ, মানে বেশি নড়াচড়া করবে না। নার্ভাস ফিল করছো আমার মনে হচ্ছে একটু, যাই হোক বলো। আমার নাম সুমিনা খাতুন, আমি আসছি হচ্ছে মুর্শিদাবাদের লোকপুর গ্রামে, যেটা হচ্ছে বহরমপুরের অন্তর্গত। হুম। আর আমার মাধ্যমিক হয়েছে ধর্মদা সুশীলাবাদা হিন্দু গার্লস হাই স্কুল থেকে 2010 সালে। আমার মোড়াগাছা হাই স্কুল থেকে আমার হয়েছে উচ্চ মাধ্যমিক। আর আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে চাকদা কলেজ থেকে, আমি কমপ্লিট করেছি। আমার বিএড হয়েছে সুশীলাবাদা ইয়ে থেকে, ভুলে গেছে কলেজে। দেখে যে হচ্ছে না, মানে আটকে যাচ্ছে। তোমাকে ইয়ারগুলো জিজ্ঞাসা করবে, তুমি কোন ইয়ারে তুমি পাস করেছো, বিএড কমপ্লিট কোন ইয়ারে, তোমার গ্র্যাজুয়েশন কোন ইয়ার, তোমার মাস্টার ডিগ্রি কোন ইয়ার, এগুলো সব কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, এটা একটা পার্ট, এটা। ঠিক আছে, আমি পরে কিছু করে বলবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বেশ, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে।